আজকের গল্প লেখিকা মিঠু রায় চক্রবর্তীর বিবাহ বন্ধন। যদিদং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম। বিবাহের পবিত্র অগ্নির চারপাশে ঘুরে সাত পাকে বাধা পড়ে তিথি ও সমীর। বিয়ের পরের দিন কনে বিদায়ের সময় মা সুজাতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিথি। মেয়ের মাথায় হাত রেখে সুজাতা বোঝায়, আজ থেকে শ্বশুর বাড়িটাই তোর নিজের ঘর তিথি, আর স্বামী সব থেকে আপনার মানুষ। ওই বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির কথা মেনে চলবি মা, সমীরের কথা শুনবি, সমীরের সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করবি। মায়ের বলা কথাগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নেয় তিথি। অবশ্য নিজের ঘর তাদের কোনোদিনই ছিল না। খুব ছোটবেলায় যেখানে জন্মেছিল সেটা ছিল তার বাবার ঘর। মদ্যপ বাবার দৈনন্দিন অত্যাচারে তিতি বিরক্ত সুজাতা মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে ওঠে। সেই 5 বছর বয়স থেকে তিথি মামা ঘরের বাসিন্দা, আর এখন 20 বছর বয়সে মামা বাড়ি ছেড়ে সে চলেছে শ্বশুর বাড়ি নামে নিজের বাড়িতে। শ্বশুর বাড়িতে প্রথমে খুব ধুমধাম করে বধূবরণ হয়, তারপর আরম্ভ হয় গতানুগতিক সাংসারিক জীবনযাত্রা। সম্পর্কগুলো ওই শ্বশুর শাশুড়ি বৌমার সম্পর্কে থেমে যায়। তিথির শ্বশুর শাশুড়ি যেমন পারেনি তিথির বাবা মা হতে, তেমন তিথিও পারেনি তার ননদ অপুর মতো শ্বশুর শাশুড়ির মেয়ে হতে। তবে সংসারের শাশুড়ি বৌমার মধ্যে যেমন সবসময় চুলোচুলি বিবাদ নেই, তেমন আবার গলায় গলায় ভাবও নেই। শাশুড়ি আদরি দেবী, সংসারে বৌমাকে তার স্থান ও কাজ আগেই বুঝিয়ে দিয়েছেন। তিথি সেই মতো চলার চেষ্টা করে, সংসারের অনেক কিছু মানিয়ে নিয়ে আছে। নিজের পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা ঘুণাক্ষরে কারো কাছে প্রকাশ করে না। চুপচাপ মায়ের কথা মেনে শাশুড়ির নির্দেশিত রাস্তায় চলার চেষ্টা করে, কারণ পিতৃহীন মেয়ের বড় দায়। ছোট থেকে সে মামা বাড়িতে মানুষ, নিজের মা সেখানে আশ্রিত। যথেষ্ট কারণ থাকলেও শ্বশুর বাড়ি ত্যাগ করে মামা বাড়িতে ফেরার সুযোগ নেই তার। মামা বাড়িতে থেকে অনেক কষ্টে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তিথি, তারপর আর পড়তে পারেনি। এই শিক্ষাগত যোগ্যতায় কোনো কাজ চাকরি সে পাবে না। অবশ্য সেই চেষ্টা কেউ করতে দেয়নি তাকে। মামারা বিয়ে দিয়ে ভাগ্নির দায়িত্ব মুক্ত হয়েছেন। স্বভাবে লাজুক তিথি সবকিছু নিজের ভাগ্য মেনে নিয়ে সংসারে অবিরাম অস্তিত্বের সংগ্রাম করে যাচ্ছে। স্বামী সমীরকে অবশ্য ভালো মানুষ বলা যায়। এমনিতে সে তিথির সঙ্গে ভালোই ব্যবহার করে, তাকে ভালোবাসে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়। তবে সমীর প্রচণ্ড রকচটা, রাগলে সে কাউকে রেয়াত করে না, না নিজের বাবা মা না স্ত্রী। সমীরের ভয়ানক রাগ দেখে ভয়ে জড়সড় হয়ে থাকে ঘরের সবাই। আর সমীর ভীষণ আনুগত্য প্রিয়, সংসারে তার কথাই শেষ কথা। সমীরের কথা মতো তার বাবা মা চলে। বিয়ের পর সমীরের সব কথাতে হ্যাঁ মেলাতে হয় তিথিকে। সমীরের সঙ্গে বাইরে বের হলে ওর পছন্দের শাড়ি পরতে হবে, সমীরের পছন্দে খেতে হবে, সব কিছু ওর পছন্দ মতো করতে হবে তিথিকে। এত মন জুগিয়ে চলতে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে তিথি। একটু খোলা আকাশের প্রয়োজন হয়, কিন্তু না, খোলা আকাশ আর মুক্ত বাতাস কি চাইলেই পাওয়া যায়? যায় না। সমীরের কাছে চাইলে বা আবদার করলে নতুন শাড়ি বা নতুন জুতো, ব্যাগ ইত্যাদি পাওয়া যায়, কিন্তু নিজের পছন্দের স্বাধীনতা সেটা সমীর দিতে নারাজ। আমি স্বামী, তুমি স্ত্রী, আমি তোমার ভরণ পোষণ করছি, সুতরাং আমার সব কথা তুমি শুনতে বাধ্য, আমার ইচ্ছা অনুযায়ী চলতে তুমি বাধ্য। প্রথম প্রথম ঝগড়ার সময় এ কথাটা তার মাথায় গেঁথে দিত সমীর। শাশুড়ি আদরি দেবী, ছেলের কথায় সায় দেওয়ার লোক। সমীরের কথা মতো চলো বৌমা, ও তোমার স্বামী, বয়সে সম্মানে তোমার চেয়ে অনেক বড়। পতিব্রতা স্ত্রীর উচিত স্বামীর পছন্দ অনুযায়ী জীবন যাপন করা। বিয়ের প্রথম প্রথম সমীরের কথার প্রতিবাদ করত সে। তাতেই সমীরের মা সোজা ফোন লাগাতো সুজাতাকে। মেয়েকে কেমন শিক্ষা দিয়েছেন বেয়ান? আমার ছেলের মুখে মুখে তর্ক করে, আপনি তো স্বামীর ঘর সংসার করতে পারেননি, তিথিকে অন্তত তার স্বামীর ঘর করার শিক্ষাটা দিন। ওকে বোঝান সংসারে স্বামীকে মান্যিগণ্যি করে চলতে হয়। বেয়ানের কথার বিষে নীল হয়ে যায়
সুজাতা মেয়েকে বোঝায়, বিয়ের পর মেয়েদের স্বামীর কাছে নিজেকে নিঃশর্ত সমর্পণ করতে হয়, দেহে মনে সম্পূর্ণভাবে স্বামীর হয়ে যেতে হয়, তাকে ভালোবাসতে হয়, তার সেবা করতে হয়, তাকে সম্মান করতে হয়। মৃদু হাসে তিথি, মাকে প্রশ্ন করে, তুমি কি তাহলে বাবার কাছে নিজেকে সমর্পণ করনি মা? বাবার কথা শোনোনি, নাকি তাকে সম্মান করনি? একজন স্ত্রী হিসেবে সবই তো করেছিলে, তাহলে সংসারটা করতে পারলে না কেন? মেয়ের কথায় কেঁদে ফেলে সুজাতা। অনেক সহ্য করেছিলাম মা, অনেক সমঝোতা করেছিলাম, অনেক মার খেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারিনি। তাই তো আমার এত দুর্ভোগ। ভাইদের বাড়িতে তাদের দয়ায় বেঁচে আছি। গম্ভীরভাবে বলে তিথি, আসলে যা বুঝলাম মা, সংসারে স্বামীর কাছে নিজেকে সমর্পণের চেয়ে সমঝোতাটা বেশি জরুরি। সমর্পণ আসে ভালোবাসা থেকে, আর ভালোবাসা মানে অনেকটা মুক্ত আকাশ। পারস্পরিক স্নেহ, দয়া, করুণা, সহানুভূতি, সহমর্মিতার মিশ্রণ ভালোবাসা। সেখানে একে অপরকে ছোট করা নেই, স্বার্থপরতা নেই, প্রভুত্ব নেই, আমিত্ব নেই। এই ধরনের পবিত্র ভালোবাসা কি সব স্বামী স্ত্রীর সম্পর্কে থাকে, নাকি আছে? অন্তত আমার আর সমীরের মধ্যে তো নেই। সমীরকে আমি ভালোবাসার চেষ্টা করেছি মা, চেষ্টা করেছি ওর কাছে নিজেকে নিঃশর্ত সমর্পণ করতে, কিন্তু পারিনি। সমীরের তীব্র রাগ আর অহংকার আমাকে বারবার ওর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এখন আমরা দুজন সমঝোতার বন্ধনে বন্দী। সমীরের পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সব মানিয়ে নিয়ে আপোষ সমঝোতায় আমি চলছি। দীর্ঘশ্বাস ছাড়ে সুজাতা, তাই কর মা, নিঃশর্ত সমর্পণ না হোক, সমঝোতা করে জীবনটা চালা। কারণ কোনো কারণে সমীরের সঙ্গে তোর বিয়েটা ভেঙে গেলে তুই যাবি কোথায় মা? আমি তো তোর বাবার সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতাটাও করতে পারিনি। ভাইদের কাছে ফিরে এসেছি, তুই কোথায় যাবি? তোর কে আছে? একটা ভাই বোনও নেই। তুই সমীরের সব কথা মেনে নিয়ে ওখানে থাক। মায়ের কথা রেখেছে তিথি, সমীরের হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মিলিয়ে। সে মন্দ নেই, সমীরের কথা তার জীবনের ধ্রুব সত্য কথা। সমীর যদি বলে, তিথি লাল লিপস্টিক পরবে না, তোমায় বাজে দেখায়, অথবা হালকা রঙের শাড়ি তুমি পরো, গাঢ় নীল রং, লাল রং তোমাকে মানায় না, সঙ্গে সঙ্গে নিজেকে সমীরের মনের মতো সে সাজিয়ে নিয়েছে। সমীর খুব খুশি। সংসার চলছে নিজস্ব নিয়মে। একে একে দুই মেয়ে হয়েছে তিথির। সময়ের সঙ্গে সঙ্গে তারা বেড়ে উঠেছে, স্কুলে পড়ে, তাদের নিজেদের বোধ বুদ্ধি হয়েছে। বাবাকে সবসময় রাখতে দেখে, মাকে ধমকাতে দেখে ভীষণ বিরক্ত হয় সমীরের বড় মেয়ে বসুধা। মনে মনে বাবাকে ভীষণ অপছন্দ করে বসুধা ও বিদিশা। বাবার ভয়ে দুজন সবসময় জড়সড় হয়ে থাকে। বাবাকে অত্যন্ত রাগী, জেদি, বাজে একটা লোক বলে মনে হয় তাদের। দুই মেয়ে ধীরে ধীরে তিথির বন্ধু হয়ে ওঠে। বাবার অগোচরে মাকে বলে বসুধা, আমাদের বাবা ভীষণ বাজে মা, তুমি কেন এই বাজে লোকটার সব কথা মেনে নাও? ধমকে ওঠে তিথি, একদম এভাবে বলবে না। বাবার সম্বন্ধে কেউ এত খারাপ কথা বলে না সোনা মা, বাবা মনে দুঃখ পাবে। হ্যাঁ, তোমাদের বাবা একটু রাগী, জেদি, চিৎকার চেঁচামেচি করে, কিন্তু আমাদের খুব ভালোবাসে। ছোট মেয়ে বিদিশা ভেঙচে ওঠে, ছাই ভালোবাসে, কিচ্ছু কিনে দেয় না। আমার বন্ধুরা সবাই নাচ শিখছে, কই আমাকে বা দিদিকে তো নাচ শিখতে দেয় না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিথি। তোমার বাবা নাচ করা পছন্দ করে না মা, তোমাদের তো গানের ক্লাসে ভর্তি করে দিয়েছে, তোমরা মন দিয়ে গানটা শেখো। রাগে জ্বলে ওঠে বসুধা, কেন বাবার পছন্দে সব কাজ করতে হবে বলো তো মা? আমার গান পছন্দ নয়,
গান গাইতে ভালো লাগে না। আমি ক্যারাটে শিখব বলেছিলাম বলে বাবা আমাকে মারলো। ক্যারাটে শিখলে হাত পা ছেলেদের মতো শক্ত হয়ে যাবে বলে ক্যারাটে শিখতে দিল না। আর তুমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, বাবার কথার প্রতিবাদ করলে না। আসলে তোমার প্রতিবাদের ভাষা নেই, তোমার মেরুদণ্ডটাই দুর্বল। বাবার সঙ্গে সঙ্গে আমার তোমাকেও ঘৃণা লাগে মা। তুমি একটা বাজে, যাচ্ছে তাই জঘন্য মহিলা। আমাদের বাবা তো নেই, আবার মাও নেই। কেঁদে ফেলে বসুধা। মেয়েদের কাঁদতে দেখে কেঁদে ফেলে তিথিও। মেয়েদের সে কিভাবে বোঝাবে মেয়েদের ইচ্ছার কথা বলতে গিয়ে সমীরের কাছে সে কতটা অপমানিত হয়েছে, কত বকুনি খেয়েছে। সব অপমান কি মেয়েদের দেখানো যায়? আমি স্পষ্ট বলছি, তোমার আশকারাতেই মেয়েগুলো এমন বেয়াদব হচ্ছে। বাবার কথা শোনে না। আমি যা করছি ওদের ভালোর জন্যই করছি। কি হবে নাচ শিখে, ক্যারাটে শিখে? ওসব আমার পছন্দ নয়। মেয়েরা হবে শান্ত, স্নিগ্ধ, সাত চরে রা করবে না। আর গান জানা মেয়েদের একটা আলাদা সম্মান আছে, গানটাই বেস্ট। তিথি বোঝায়, আজকালকার ছেলেমেয়েরা এভাবে চলতে বাধ্য নয়, এটা তুমি বোঝো। ওদের নিজস্ব মতামত আছে, চিন্তা ভাবনা আছে। এভাবে তোমার চিন্তা ভাবনা ওদের উপর চাপিয়ে দিও না। ওদের স্বপ্ন পূরণ করতে দাও। ভীষণ বিরক্ত হয় সমীর। নিজে তো 2 টাকা আয় করে সংসারে সাহায্য করো না। তোমাদের 3 জনকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াই, পড়াই, তোমাদের সব শখ আহ্লাদ মেটাই। তাই আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। নাচ ক্যারাটে শিখিয়ে ফালতু টাকা খরচ করার কোনো ইচ্ছা আমার নেই। না, সমীর নিজের হাতে তার গালে চড়টা মারেনি, কিন্তু কথার দ্বারা প্রবলভাবে তিথিকে চড় মেরেছিল। এ জীবনে পদে পদে তিথি বুঝতে পারে নিজের পায়ে না দাঁড়ানোর কুফলটা। সংসারে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা থাকাটা যে কতটা জরুরি তা বুঝতে পারলেও কিছু করতে পারে না। মধ্যবিত্ত পরিবারে একজন চাকুরিরতা স্বামীর স্ত্রী হওয়ার প্রবল জ্বালা সে পদে পদে অনুভব করে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো সমীরকে বাদ দিয়ে সে কিছু করতে পারবে না। নিদেন পক্ষে ঘরে বসে সেলাই ফোড়াই করা বা কোনো স্বনির্ভর মহিলা দলের সঙ্গে যোগদান, এসব কিছুই করতে পারে না সে। একবার এসব শুনে সমীর বলেছিল, কেন আমি তোমাকে কি এমন খারাপ রেখেছি যে তুমি এসব ছোটলোকি কাজ করবে? এসব চিন্তা মন থেকে তাড়াও। হাত খরচ দিত, তাতে কি ম্যাডামের মন ভরে না যে ঘরে সেলাইয়ের কল চালিয়ে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে হবে? এসব কাজ আমার বাড়ির বাইরে গিয়ে করবে। এখানে এসব নোংরামি চলবে না। সংসারে কলের পুতুলের ন্যায় থাকে তিথি। বসুধা ও বিদিশা মাকে এরকম দেখে রাগে জ্বলে ওঠে। ওদের স্বপ্ন, ইচ্ছা, আশা আকাঙ্ক্ষার মা বাবার সাপোর্ট ছাড়া মুখ থুবড়ে পড়ে। 2 বোনে যুক্তি করে। বসুধা বলে, ভালোভাবে পড়াশোনা কর বোন, চাকরি পেয়ে এই জেলখানা থেকে পালাতে হবে। এই জেলের জেলর শুধুমাত্র তার পোষা কয়েদিটি নিয়ে থাকবে। আমাদের পালাতেই হবে। সময় পেরিয়ে যায়। পড়াশোনা শেষ করে বসুধা নিজের চেষ্টায় একটা ব্যাংকে চাকরি পায়। বাড়ি থেকে দূরে শিলিগুড়িতে চাকরি পেয়ে সে হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, মুক্তি পেলাম, অবশেষে মুক্ত আকাশ পেলাম। শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে সে নিজের সংসার সাজিয়ে নেয়। ছোট বোন বিদিশা দিদির মতো এত অপেক্ষা করেনি। কলেজে পড়তে পড়তে সে তার কলেজের একজন সিনিয়র দাদাকে বিয়ে করে, তারপর দুর্গাপুরে চলে যায়। বাবার অমতে বিয়ে করেছে বলে সমীর ছোট মেয়ে জামাইকে মেনে নেয়নি। তবে বিদিশা শ্বশুর বাড়িতে ভালোই আছে। তার শ্বশুর মশাই ব্যবসায়ী মানুষ, শাশুড়ি মা নৃত্যশিল্পী। বিদিশা বর্তমানে শাশুড়ির মার কাছে নাচ শেখে। তিথির পুরনো নোকিয়া ফোনে 2 মেয়েই তাকে ফোন করে।
সময়ের নিয়মে সমীর ও তিথি পৌঢ় হয়েছে। সমীরের আগের তেজ কিছুটা কমেছে। এখন সে বড় মেয়ে বসুধার বিয়ে দিতে চায়। মেয়ের বিয়ের জন্য পাত্র দেখা আরম্ভ করে দিয়েছে। এই প্রথম প্রতিবাদী হয় বসুধা। না বাবা, আমি এভাবে সম্বন্ধ করে বিয়ে করতে পারবো না। আমি নিজে নিজের জন্য ছেলে পছন্দ করে বিয়ে করব। অপরিচিত ছেলের সঙ্গে হয়তো ঠিকঠাক মনের মিল হবে না আমার। বিয়ের মতো পবিত্র সম্পর্কটা আমি মায়ের মতো সমঝোতাতে চালাতে পারবো না। রাগে গর্জে ওঠে সমীর। বিবাহিত সম্পর্ক মানে সমঝোতা? কে বলেছে তোকে? ওটা সমঝোতা নয়, স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া। পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসায় সম্পর্ক গড়ে ওঠে, যেমন তোর মায়ের ও আমার। দেখিসনি আমাদের বোঝাপড়া কত ভালো? প্রতিবাদী হয় বসুধা। হাসালে বাবা, তোমারও মায়ের সম্পর্কটা ভীষণ একপেশে। মায়ের একপাক্ষিক সমঝোতায় সম্পর্ক টিকে আছে। মা তোমাকে ভালোবাসে ভক্তি করে নয়, তোমাকে প্রচণ্ড ভয় করে। তোমার রাগকে ভয় করে, তোমার জেদকে ভয় করে তোমার সব কথা মেনে চলে। মায়ের কোনো অর্থনৈতিক স্বাধীনতা নেই। ধরে দাঁড়াবার জন্য মায়ের কোনো দাঁড়াবার খুঁটি নেই। তাই মাকে তুমি তোমার ইচ্ছা মতো চালিয়েছ। তোমার সাথে মা সমঝোতা করে বেঁচে আছে। আমি পারবো না তোমাদের মতো জীবন যাপন করতে। আমাকে ক্ষমা করো। ঘরে চলে যায় বসুধা। চেয়ারে ধপ করে বসে পড়ে সমীর। তিথির দিকে তাকিয়ে নিথর গলায় বলে, আমার সাথে তুমি সমঝোতা করে এতদিন বাস করছো? তুমি আমাকে ভালোবাসো না তিথি। আমাকে তুমি কখনো ভালোবাসোনি। আমাদের সংসার, দুটো মেয়ে, এসব কি মিথ্যা? আমাদের সম্পর্কটা কি ভালোবাসাবিহীন? সমীরকে বাজেভাবে ঘামতে দেখে ঘাবড়ে যায় তিথি। অস্থির গলায় বলে, না না, ভালোবাসি তোমাকে। সমঝোতা কেন হবে? আমাদের মধ্যে ভালোবাসা আছে তো। মেয়ে কি বলতে কি বলেছে, তুমি কিছু মনে করো না। এত ঘামছো কেন? একটু জল খাবে? নিজের জীবন সঙ্গিনীর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে সমীর ধীরে ধীরে বলে, বাবা মায়ের পর তুমি এবং বসুধা বিদিশা, তোমরা আমার জীবনের সব। তোমরা তিনজন আমার জগৎ সংসার। সারাদিন আমি যে এত পরিশ্রম করে টাকা রোজগার করি, সবই তো তোমাদের জন্য। আমার কি শখ, কি নেশা আছে বলো? আমার কোনো নেশা নেই, কোনো বাজে আড্ডা নেই, কোনো বন্ধু বান্ধব নেই। পরিবারই আমার সব কিছু। তোমাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখা আমার দায়িত্ব, কর্তব্য। হ্যাঁ, আমি রেগে যাই, আমার কথা মতো তোমাদের চলতে বাধ্য করি, কিন্তু সেটা তোমাদের ভালো ভেবে করি। তোমাদের ভালোবাসি না এ কথাটা সত্য নয় তিথি। তোমাদের তিনজনকে আমি খুব ভালোবাসি, হয়তো বোঝাতে পারি না বা বলতে পারি না। তোমার সঙ্গে বিয়েটা আমার জন্য সমঝোতা নয় তিথি, বরং তোমার কাছে আমার নিজেকে সমর্পণ। তুমি আছো বলেই আমি এত ভালো আছি তিথি। আমার এত সুন্দর সংসার হয়েছে। আমার সংসারটাকে ধরে রেখেছো তুমি। আজ এই বয়সে এসে মেয়ের কাছে জানতে পারছি তুমি ও মেয়েরা আমাকে ভালোবাসো না। এজন্য বসুধা দূরে সরে গেছে, বিদিশা বিয়ে করে চলে গেছে। একমাত্র তুমিই আমার কাছে আছো। এবার তুমি যদি দূরে সরে যাও, আমি কিভাবে বাঁচবো বলো তো? সমীরের অস্থিরতায় ভীষণ ঘাবড়ে যায় তিথি। সমীরের বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি প্লিজ শান্ত হও। আমরা সবাই তোমাকে ভালোবাসি। তারপর দৌড়ে বসুধাকে ডাকে, মামনি, তোর বাবা কেমন করছে দেখ। দ্রুত বাবাকে হাসপাতালে নিয়ে যায় বসুধা। ডাক্তার বাবু বলেন, ভয়ের কিছু নেই। হঠাৎ উত্তেজনায় সমীর বাবুর ব্লাড প্রেশার বেড়ে গেছে। আমি ওষুধ দিচ্ছি, ওনাকে সাবধানে রাখবেন। স্বামীর শারীরিক অসুস্থতায় ভয় পেয়ে যায় তিথি। ভালো হোক, মন্দ হোক, রাগী হোক, জেদি হোক,
মানুষটা আমার জীবন সঙ্গী, আমার দুজন সন্তানের পিতা। ওকে তো আমি খুব ভালোবাসি। ওকে ভালো করে দিও ঠাকুর, আমার সিথির সিঁদুর অক্ষয় রেখো। সে প্রার্থনা করে। বাবার অসুস্থতার খবরে দৌড়ে আসে বিদিশা। বাবা কেমন আছো? ক্ষমা করে দাও আমাকে। ছোট মেয়েকে দেখে আবার রাগে রেগে ওঠে সমীর। বসুধা বোঝায়, বাবা এত রাগলে চলবে না, ডাক্তার বাবুর বারণ আছে। বোন তোমাকে খুব ভালোবাসে, তাই তো ছুটে এসেছে। শেষ পর্যন্ত সে ছোট মেয়ে জামাইকে মেনে নিতে বাধ্য হয়। ওদিকে তিথি দুই মেয়েকে নিয়ে আনন্দে মেতে ওঠে। দূর থেকে সব দেখে সমীর। ইচ্ছা থাকলেও নিজের স্বভাবের কারণে ওদের আড্ডাতে সামিল হতে পারে না। রাতে একান্তে তিথিকে বলে, আমি খুব বাজে লোক তাই না তিথি? বিয়ের পর থেকে বউকে ধমকে শাসনে রেখেছি, তবে এখন তোমার বড় মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, চাইলে তুমি ওর কাছে গিয়ে কয়েকটা দিন থাকতে পারো। বসুধা তোমাকে নিয়ে যাওয়ার কথা বলছিল তো। মৃদু হাসে তিথি। বিয়ের পর থেকে তোমাকে ছাড়া কখনো কোথাও গেছি, না একা কোথাও থেকেছি গো? বিয়ের পর থেকে সব জায়গায় তুমি সঙ্গে করে নিয়ে যেতে আর সঙ্গে করে ফিরিয়ে নিয়ে আসতে, মনে নেই? কোথাও দুদিনও রাখনি। এখন এই বয়সে আর একা কেন? মেয়ের কাছে কয়েকটা দিন বেড়াতে যেতে হলে দুজনে একসঙ্গেই যাব। তোমাকে একা রেখে আমি কোথাও যাব না। আবার সমঝোতা করছো তিথি? সমঝোতা নয় গো, সমর্পণ। সেই যেদিন বিয়ের পবিত্র অগ্নির সামনে সাত পাকে বাধা পড়েছিলাম, সেদিনই তোমার কাছে নিজেকে সমর্পণ করেছিলাম। সংসারে অনেক সমঝোতা করেছি, তবে সমঝোতা ও সমর্পণের মাঝে কোথাও তোমার জন্য অনেক ভালোবাসা আছে। সেজন্যই তো একসঙ্গে আছি, বাকি জীবনটাও একসঙ্গে থাকবো। পরম নির্ভরতায় তিথির হাতটা ধরে সমীর। তার আর কি বা চাই? বৃদ্ধ বয়সে স্ত্রীর সহচর্যটুকু না পেলে তার জীবন যে কাটবে না, এটা পরিষ্কার বুঝতে পারে সমীর। আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।